আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুইট রিভেঞ্জ গল্পের 5 নম্বর পার্ট। তো চলেন শুরু করা যাক। আশরাফ সাহেবের অফিসে এসেছে সাব্বির রহমান। সে একসময় আশরাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেবার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি। এই জন্য সাব্বিরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের উপর চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল কেটে আসে। আজকে সকালটা ছিল শান্ত। জানলার পাশে সূর্যের আলো ঢুকছিল। আশরাফ সাহেবের কনফারেন্স রুমে বসেছিলেন তিনি, নিজ অফিস চেয়ারে, চা হাতে। কাগজপত্র ছড়িয়েছিল টেবিলে। আর একপাশে দাঁড়িয়েছিল ম্যানেজার জামির। জামির বলে ওঠে, আজ বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে স্যার। আশরাফ গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটোখাটো ভুলের জায়গা নেই। কিন্তু তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনের মেয়েটা ছুটে আসে আশরাফের রুমে। সে এসে বলে, স্যার একজন এসেছেন। নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তে আশরাফ সাহেবের মুখের চা থেমে গেল। গলার নিচে দলা বাগানো নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ। আশরাফ বলল, তুমি কি বললে? তখন রিসেপশনের মেয়েটা বলে, সাব্বির রহমান স্যার। সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তের নিস্তব্ধতা ভেদ করে দরজাটা নিজের মতো করেই খুলে গেল। গাঢ় নীল শার্ট, চাপা চোখ, মুখে পুরনো এক বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল কনফারেন্স রুমে। মাথা উঁচু করে এক সময়কার অন্ধকার জীবনের বোঝা বহন করে আসা সাব্বির রহমানের চেহারাটা যেন অনেক বেশি ভারী দেখাচ্ছে, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। তুমি এখানে? প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে বললেন চেয়ারে। তখন সাব্বির বলে ওঠে, ইয়েস পার্টনার, আমি এসেছি। আশরাফ তখন বলে, তুমি তো। আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। তখন সাব্বির বলে, আমি তো জেলেই ছিলাম 10 বছর। আর প্রতি রাতের ঘুমে আমি শুধু একটাই মুখ দেখতাম, সেটা তোমার মুখ। আর আজ সেই স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তোমার সাহস তো কম না। কি চাও আর কিভাবে এসেছো? সাব্বির একটু হেঁটে তার টেবিলে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি বিজনেস জেতার জন্য সব কিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি। না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটা কাজ করতে, তোমার সাম্রাজ্যটা আমার পায়ের নিচে নিয়ে আসতে। আশরাফ তখন বলে, তুমি একটা খুনি, তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। আশরাফের কথা শুনে সাব্বির তখন বলে ওঠে, না আশরাফ, তুমি করিয়েছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভেবেছো কেউ জানে না, আমি জানি। খেলা এখনো শেষ হয়নি বস, এবার তো আমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশরাফ ভয় পেয়েছে। সে কি করবে বুঝতে পারে না। রাজধানীর অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্লেস দুর্লভ এক সন্ধ্যার আয়োজন। পুরো হলরুম জুড়ে ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি মোমবাতির আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামি দামি শিল্পপতিরা, বিনয়কারীরা, মিডিয়া ব্যতীত এবং রাজনীতিবাদীরাও আজকের অনুষ্ঠানের ইনভেনশন ইন বিজনেস। বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনক বিজনেস আওয়ার নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হক গ্রুপের সিইও। নামটা এখন শহরের প্রতিটি কর্পোরেট ক্যানভাসে ছাপা, অর্ক রহমান। একই সময়ে আরনি প্রস্তুত হচ্ছিল তার ঘরে। পরনে সিলভার হাইলাইট গ্রাউন্ড, কানে হীরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে ঠোঁটে একটু কারো তৃপ্তির হাসি দিয়ে বলে, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভিতর একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে, তাকে ইগনোর করব। এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে আরনি জানতো না, আজ যে মানুষটিকে দেখে সে দেখতে পাবে, তাকে সে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে মানাতে পারবে না। সন্ধ্যা হলো, হলরুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জ্যাক মিউজিক, হোস্টরা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত, লাইভ আপডেট। একসময় মাইকে ঘোষণা আছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইন্ট্রোগেটিং দি ম্যান who has transformed the future of clean energy in Bangladesh, the CEO of Solar Hope Group, মিস্টার অর্ক। হঠাৎ ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা গেল অর্ককে। একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু 3 পিস স্যুট, হাতে সোনালি ঘড়ি, চৌমুখে দৃঢ়তা, হঠাৎ ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। তার সাথে হাত ধরে হেঁটে আসছে আরও একটি সুন্দরী মেয়ে, জান্নাত। সেই আলোর ঝলকানিতে সবাই তাকায় সেদিকে। আরনিও বাদ যায়নি, যদিও আরনি জানে না অর্ক আসবে এখানে। কিন্তু নামটা মাইকে যখন ঘোষণা হলো আর লাইটের আলো যখন অর্কের উপরে পড়লো, তখন যেন আরনি নিঃশব্দের মতো দাঁড়িয়ে যায়। অর্ককে দেখে আরনি থেমে যায়। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না, এ কি সত্যিই সেই অর্ক
যে কাজের ছেলে যাকে একসময় তার পরিবারের সবার মতোই সেও গালমন্দ করত, একে সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপদস্থ করত, সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোচিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কের দিকে। সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে। আরণের গলা শুকিয়ে আসে, তার চোখে শুধুই অবাক বিস্ময় আর অপ্রষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়, হাজারো মানুষের ভিড় পার হয়ে অচেতনভাবে তার পা সামনে এগোয়। মনে মনে সে ভাবে, একটাবার কথা বলি, হয়তো এটা সেই অর্ক না যাকে আমি চিনি। আর যদি সে হয় তবে কি সে এখনো মনে রেখেছে সেসব? আরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোণায় দাঁড়িয়েছিলেন সাংবাদিকদের ঘিরে, তাদের প্রশ্নের ভিড়ে হালকা হাসি দিয়ে কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তার চোখ পড়ে একজনের দিকে। আরণি ভিড় ঠেলে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। অর্ক মুচকি হাসলো। সেই আরণি যে একসময় অর্ককে অবহেলায় চূড়াই তুলেছিল, অপমান করত প্রতিটা মুহূর্ত। সে আসছে অর্কের দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়, চোখ মুখে কঠোরতা। তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, শুধু ঠান্ডা অভিমানের ছাপ। আরণি কাছে এসে দাঁড়ায়, একটু কাবা গলায় বলে, অর্ক তুমি? অর্ক কিছু বলে না। আরণি আবার বলে, অর্ক আমি জানতাম না তুমি এতদূর চলে এসেছো। আমি সত্যিই অবাক। তোমার চেহারাটা কিন্তু বদলায়নি, তবে তোমাকে আগের থেকেও বেশি সুন্দর লাগছে। অর্ক বুঝতে পারছে না আরণির হঠাৎ হলো কি, এভাবে সে কথা বলেনি কখনো। আরণি আরো কিছু বলতে যাবে, তখনই অর্ক জান্নাতের হাত ধরে এগিয়ে আসে আরণির দিকে। আরণি অর্কের হাতের দিকে তাকাই। জান্নাত বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। অর্ক ধীরে ঠোঁটে ঘৃণ হাসি হেসে বলে, জি আরণি ম্যাম, সেই অর্ক যাকে আপনি চিনতেন। যদিও আপনার চেনা অর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? আরণি তখন বলে, ইয়ে মানে অর্ক আসলে। তখন জান্নাত নামের মেয়েটি বলে ওঠে, অর্ক কি হচ্ছে? অর্ক তখন জান্নাতকে উদ্দেশ্য করে বলে, কিছু না, হয়তো আমার ফ্যান এসেছে দেখা করতে। আরণি তখন বলে, অর্ক আমি তখন ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজের লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। অর্ক তখন বলে, গর্ব? হাসালেন তো ম্যাম। তবে একটা কথা কি জানেন, গর্বটা তখন দেখাননি যখন আমার মা মারা যাওয়ার পরও আপনার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল যখন আমি জ্বরে পড়েছিলাম। আর আপনারা বলেছিলেন গরিবের আবার অসুস্থতা কিসের। তো সেখান থেকে গর্ব করাটা বেশ মানাই বলেন। মনে আছে আরণি ম্যাম এসব? আরণির চোখ ছলছল করে ওঠে, তবে দমে না। সে আবারও বলে, আমি তখন অন্যরকম ছিলাম, আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে, তুমি এখন অনেক বড় হয়েছো। অর্ক তখন বলে, ওহ সেই জন্য এখন মিষ্টি সুরে কথা বলছেন। আরণি তখন বলে, আসলে তুমি। অর্ক এবার এক ধাপ এগিয়ে এসে আরণির চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে চেনেননি, আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে কাছে এসেছেন, কিন্তু যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে আপনারা কেউ ছিলেন না। আজ আপনার চোখে আমি সফল। কিন্তু সেই অর্ক যে নীরবে রাতের পর রাতি নিজের ভবিষ্যৎ গড়েছে, সেই অর্ক এখন কারো প্রয়োজন বোধ করে না। আরণি আর কিছু বলতে পারে না, গলার কাছে দলা পাকানো কান্নার অনুভূতি আসে। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলে, যাকে তুচ্ছ করেছিলেন আজ তাকেই ছুতে চান। দুঃখিত আরণি, তুমি আজও আমাকে হারিয়েছো। আরণি থমকে দাঁড়িয়ে থাকে, চারপাশে আলো ঝলমলে পরিবেশ হঠাৎ অপ্রষ্ট হয়ে আসে। তার চোখে তখন শুধুই সেই অর্ক যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। কোনো ব্যান্ড বাজছে পেছনে, কোনো লাইট ঝলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভিতরের ভাঙন, অপরাধবোধ আর হেরে যাওয়ার যন্ত্রণা আরণিকে নিঃশব্দে গ্রাস করে। এমন সময় স্টেজে অর্ককে ডাকা হয়, তার পেছনে সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে নেই বলে, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সেই বাড়িতে কাজ করতো, সকাল ভোর থেকে রাত 12টা অবধি কাজ করতো তিনি। আমার মা সেই বাড়িতে অসুস্থতায় মারা যায়, কেউ তার গায়ে স্পর্শ অবধি করেনি, বরং শুনেছিলাম তুচ্ছ ভরা কণ্ঠস্বর, কাজের মহিলা মরেছে, লাশ ড্রেনে ফেলে দিয়ায়। কষ্টে বুক ফেটে গিয়েছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে ভর্তি হয়, ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে গেছি ঠিকই। বাড়িতে মায়ের জায়গায় কাজটা আমাকে দেওয়া হয়। গরু খাটান খেটেছি আমি, প্রতিদিন নির্যাতন হয়েছি সে বাড়ির স্যার ম্যাডামদের কাছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল, জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দরী একটা মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে, দেখতে সুন্দরী। মনে আমার ব্যাকুল হয়, মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতো, জামা, এমনকি তার বাথরুম পরিষ্কার করিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনিয়েছে। কাজের ছেলে হয়ে একদিন সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম, ব্যাস সেদিন আমাকে সবাই অনেক মারে, হাত মুখ সারা গা ফেটে রক্ত বের হয়। সে মেয়েটি বলেছিল আমার কোনো যোগ্যতা নেই তাকে ভালোবাসার, ভালোবাসতেও যোগ্যতা লাগে, হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পেছনে ঘুরে সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এতদূর আসতে পারতাম না। এজন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কোথায় আছে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে
যদি সে পরিবারে সে নারীটা আজকে এসব দেখে তাহলে তাকে অনেক ধন্যবাদ জানালাম। অর্ক কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। জান্নাত এবার বুঝতে পারে খানিকটা আগে আরুণী নামের মেয়েটা আসলে কে ছিল। অর্কের কথা শুনে আরুণী কখন যে কেঁদে ফেলেছে বুঝতে পারেনি। শুধু আরুণী নয়, সেখানে থাকা প্রত্যেকটা মানুষ, টিভির সামনে বসা আশরাফ সাহেবের পরিবারও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কেঁদেই বা লাভ কি?